সুপ্রিয় দর্শক, বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন কৃষি ও জীবন অনুষ্ঠানে আমি হাসনাত সোলাইমান আপনাদের সকলকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আপনারা জানেন যে আমরা এই কৃষি ও জীবন অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের কৃষি, কৃষক বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে আমরা যোগ দেই, আপনাদেরকে জানানোর চেষ্টা করি তার বিভিন্ন সমস্যা এবং তার সমাধানের কৌশল সম্পর্কে। তারই ধারাবাহিকতায় আজকে অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে একটি প্রতিষ্ঠানের কথা জানাবো, যে প্রতিষ্ঠানটি একেবারেই কৃষি বিষয়ক প্রতিষ্ঠান, যেখানে কৃষির সাথে সংশ্লিষ্ট সকল বিষয় পড়ানো হয়। দর্শক, আমরা আজকে এসেছি ঢাকার রাজধানীর বুকেই একটি কৃষি শিক্ষা প্রতিষ্ঠান, যেটির নাম শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। চলুন অনুষ্ঠানের শুরুতেই এই কৃষি বিশ্ববিদ্যালয়ের একটু পরিচিতি জেনে নেওয়া যাক। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার প্রাচীনতম কৃষি শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান। শেরেবাংলা এ.কে ফজলুল হক বাংলাদেশের কৃষি ও কৃষকদের উন্নতির জন্য 1919 সালে তৎকালীন ইংরেজ সরকারের কাছে এদেশে একটি কৃষি কলেজ স্থাপনের আবেদন করেন। 1928 সালে ইংরেজ সরকারের গভর্নর লর্ড ইরউইনের নেতৃত্বে গঠিত রয়্যাল এগ্রিকালচারাল কমিশনের আবেদনের প্রতি পূর্ণ সমর্থন প্রদান করেন। পরে শেরেবাংলা এ.কে ফজলুল হক বাংলাদেশের মুখ্যমন্ত্রী থাকাকালীন 1938 সালের 11 ডিসেম্বর ঢাকার তেজগাঁওয়ে দি বেঙ্গল এগ্রিকালচার ইনস্টিটিউট নামে একটি কৃষি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে তখন থেকে এই ইনস্টিটিউটের কৃষি অনুষদে শিক্ষার্থীদের পড়ালেখার সুযোগ তৈরি হয়। 1947 সালে এটি পূর্ব পাকিস্তান কৃষি ইনস্টিটিউট নাম ধারণ করে। 1961 সালে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে 1964 সালে এই ইনস্টিটিউট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ হিসেবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে থাকে। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হবার পর এর নাম রাখা হয় বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট। 2001 সালে 6 জানুয়ারি হীরক জয়ন্তী অনুষ্ঠানে তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ কৃষি ইনস্টিটিউটকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দেন এবং 9 জুলাই 2001 সালে জাতীয় সংসদে আইন পাশ করে। 15 জুলাই 2001 সালে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণ এই 3 মূল মন্ত্রের মাধ্যমে শেরেবাংলা নগরের শ্যামল পরিবেশে 86.97 একর জায়গা নিয়ে গড়ে ওঠে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। প্রথম উপাচার্য হিসেবে বর্তমান উপাচার্য সাদাতুল্লাহর হাত ধরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা অব্যাহত। স্যার, আমরা জানি যে আপনি এই শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নামকরণ থেকে এবং আপনার হাতেই এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে। তো আপনার কাছে জানতে চাই যে একটি কথা প্রচলিত আছে যে নগরে কৃষি বিশ্ববিদ্যালয়, শহরে কৃষি বিশ্ববিদ্যালয়। এই শহরে কৃষি বিশ্ববিদ্যালয় হয়ে আসলে কৃষকের সাথে যে যোগসূত্র তৈরি করার বিষয়টি রয়েছে, সেই জায়গাটিতে আসলে এই বিশ্ববিদ্যালয় কিভাবে কাজ করছে আপনি যদি একটু বলেন। আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ের সৃষ্টির মূল লক্ষ্য হচ্ছে শিক্ষা, সম্প্রসারণ এবং গবেষণা। তা আমরা শিক্ষার মাধ্যমে আমরা বিভিন্ন কৃষি সম্পর্কিত প্রতিষ্ঠানের জন্য ম্যান পাওয়ার ডেভেলপ করি এবং তারা বিভিন্ন কৃষি সম্পর্কিত অর্গানাইজেশনগুলিতে চাকরি করে, সম্প্রসারণে চাকরি করে, গবেষণা চাকরি করে এবং তারা শিক্ষাতে তারা চাকরি করে। আর আমাদের যে সম্প্রসারণের যে পাঠটুকু আছে, এর জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ে আউটরিচ বলে একটি ডাইরেক্টরেট আছে এবং সেই ডাইরেক্টরের মাধ্যমে আমরা কৃষকদের মাঠে আমাদের বিশ্ববিদ্যালয়ের রিসার্চের মাধ্যমে যেই সমস্ত টেকনোলজিগুলি ডেভেলপ করা হয়, সেগুলিকে আমরা ওখানে বিভিন্ন পর্যায়ে পরীক্ষা নিরীক্ষা করি এবং কৃষক পর্যায়ে সেগুলি পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই আউটরিচের মাধ্যমে আমরা সম্প্রসারণ কাজটুকু করি। তাইলে দেখা যায় যে নগরে, যদিও এটা নগরে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু ঢাকা শহরের আশেপাশে সবটাই হলো গ্রাম। কাজেই আমরা ঢাকা শহরের পাশেই আমাদের যেমন আউটরিচের প্রজেক্ট আছে আমাদের মানিকগঞ্জে, আর এদিকে আমাদের সোনারগাঁয়ের দিকে একটি প্রজেক্ট আছে,
কুমিল্লাতে আমাদের একটি প্রজেক্ট আছে। এই সমস্ত প্রজেক্টের মাধ্যমে আমরা কৃষকদের খামারে, কৃষকদের জমিতে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভাবিত যেমন ছাও সরিষা এবং বিভিন্ন টেকনোলজি যেগুলি উদ্ভাবন হচ্ছে সেগুলি আমরা কৃষকদের মাঝে পৌঁছে দিতে চেষ্টা করতেছি। স্যার, আমরা জানি যে আপনি একজন খুব অভিজ্ঞ এবং প্রথিতযশা সম্প্রসারণবিদ। তো আপনি আসলে বর্তমান কৃষি ব্যবস্থা বা অবস্থার বিষয়ে কি বলবেন? আসলে কৃষি অনেক এগিয়ে গেছে। আগে যখন বলা হইতো যে আমাদের বাপ দাদারা চাষাবাদ করতো মানদাতার আমলে এবং সেই নাঙ্গল এবং জোয়াল গরু দিয়ে চাষাবাদ করতো, আজকাল তার থেকে আমরা পরিবর্তন হয়ে আমরা যান্ত্রিক চাষাবাদের দিকে গিয়েছি এবং যান্ত্রিক চাষাবাদ করার ফলে এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে আমাদের উৎপাদন অনেক বেড়ে গিয়েছে। কিন্তু আমাদের ফসলের মৌসুমে যখন যেই ফসলটা কাটা হয় সেই মৌসুমে আমরা আমাদের চাষিরা ন্যায্য মূল্য পায় না। এই যে মার্কেটিং যে একটা দুরবস্থা, এটার দিকে সরকারের নজর দেওয়া উচিত। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে এখন যে আলু, প্রচুর পরিমাণে আলু হয়েছে কিন্তু বাজারে আলুর দাম নেই, কৃষকরা হতাশ। এবং এর থেকে উত্তরণের জন্য সরকারের বিভিন্ন পদক্ষেপ নেওয়া যেতে পারে। যেমন কৃষি সম্পর্কিত আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে হবে এবং বিদেশে কৃষি রপ্তানি ব্যাপারে আমাদেরকে উদ্যোগ নিতে হবে এবং বিভিন্ন প্রকারের সাবসিডি দিতে হবে। তাইলেই এই সমস্যা থেকে আমরা আমাদের উত্তরণ ঘটতে পারে। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। ক্যাম্পাসে পা রাখার সঙ্গে সঙ্গে চোখে পড়বে একটি সুউচ্চ টাওয়ার। ৪৫ ফুট উঁচু লাল রঙের টাওয়ারটি ক্যাম্পাসের অন্যতম একটি আকর্ষণ। বাংলাদেশের প্রথম ডিজিটাল বিশ্ববিদ্যালয় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের একমাত্র ভার্চুয়াল ক্লাসরুম রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে। এখানে বসে ছাত্ররাও ভার্চুয়াল সুবিধাযুক্ত যে কোনো বিশ্ববিদ্যালয় শিক্ষকের ক্লাসে অংশ নিতে পারবে এবং অন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ক্লাসে অংশ নিতে পারবে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে সব কর্মকাণ্ড চলছে ডিজিটাল পদ্ধতিতে। ফসল উৎপাদনের সাথে আবহাওয়ার যে পরিমাপকগুলি সেগুলি সরাসরি জড়িত। এই আবহাওয়ার পরিমাপকগুলি কম অথবা বেশি হওয়ার কারণে একটা ফসলের উৎপাদন কম অথবা বেশি হয়। এইটা লক্ষ্য রেখেই আমরা হ্যাকেপের আওতায় অর্থাৎ ইউজিসির হায়ার এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট, হ্যাকেপ যেটা ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তায় সেই প্রজেক্টটা সম্পাদিত হচ্ছে বাংলাদেশে, তার আওতায় আমরা একটা কাজ এখানে করেছি। এটা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে একটা মিনি আবহাওয়া অফিস স্থাপন করেছি। উদ্দেশ্য, এই আবহাওয়া অফিস থেকে আবহাওয়ার যে উপাত্তগুলি আছে, যেমন তাপমাত্রার মধ্যে আছে আপনার মাটির তাপমাত্রা, বাতাসের তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা এবং সর্বোচ্চ তাপমাত্রা, তার যে বৃষ্টিপাত, কতটুকু বৃষ্টিপাত হলো সেই বৃষ্টিপাতের পরিমাপ করা। তারপরে আছে বাতাসের যে আপেক্ষিক আর্দ্রতা, যেটাকে রিলেটিভ হিউমিডিটি বলে, সেই রিলেটিভ হিউমিডিটি কতটুকু আছে বাতাসে সেটা ডিটারমিন করা। তারপরে আছে যেমন আপনার সানশাইন রেকর্ডার, অর্থাৎ দিনে কত ঘন্টা সূর্যের আলো ওখানে পড়েছিল এবং সেই সূর্যের আলোর তীব্রতা কতটুকু ছিল সেটা। কোন দিক থেকে বাতাস বইতেছে সেটা মানে বায়ু কোন দিক থেকে আসতেছে সেটা ডিটারমিন করার জন্য একটা যন্ত্র, এবং বায়ুর যেই গতি, কত বেগে বাতাস বইতেছে সেই জিনিসটা ডিটারমিন করা। তারপরে যেটা মাটি থেকে প্রতিনিয়ত জানেন যে পানি বাষ্পায়িত হয়ে যায়, যেটাকে ইভাপো ট্রান্সপিরেশন বলা হয়, সেই ইভাপো ট্রান্সপিরেশনের রেটটা কতটুকু, দিনের কোন সময় কতটুকু হচ্ছে, সেই জিনিসগুলিকে সামনে রেখে আমরা এই জিনিসগুলি পরিমাপ করার জন্য যেই যন্ত্রপাতিগুলি আছে সেই যন্ত্রপাতিগুলি এখানে আমরা স্থাপন করেছি। এবং প্রতিদিন সেই বিভিন্ন যন্ত্রপাতিগুলির যে উপাত্তগুলি, সেই উপাত্তগুলি আমরা প্রতিনিয়ত নিচ্ছি এবং যাতে আমাদের ছাত্রছাত্রীদের তাতে উপকারে আসে। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি। আমি আপনাদের সাথে থাকবো, আপনারাও আমার সাথে থাকুন। ফিরে আসবো এক্ষুনি।
বিরতির পর ফিরে এলাম কৃষি জীবন অনুষ্ঠানে। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যারা এইমাত্র আমাদের সাথে যোগ দিলেন তাদেরকে জানাতে চাই যে আমরা আমাদের আজকের অনুষ্ঠানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে দেখানোর চেষ্টা করছি। চলুন আমরা অনুষ্ঠানের বাকি অংশ উপভোগ করি। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য রয়েছে একটি সমৃদ্ধ লাইব্রেরি, যেখানে প্রায় 40,000 বিভিন্ন বই, 4,100 দেশি এবং 7,000-এর বেশি বিদেশি জার্নাল রয়েছে। জন্মলগ্ন থেকে এই প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র, ছাত্রী দেশের কৃষি উন্নয়নে অগ্রগণ্য ভূমিকা পালন করছে। স্যার, আমরা জানতে পেরেছি যে আপনি বেশ অনেক দিন যাবৎ গবেষণা করে সরিষার কিছু জাত তৈরি করেছেন নিজে, এবং সেটি অবমুক্তও করেছেন সিড সার্টিফাইং এজেন্সির মাধ্যমে। তো এই সরিষা সম্পর্কে যদি আমাদের একটু বলেন যে আপনি আসলে কয়টি জাত অবমুক্ত করেছেন এবং আপনার গবেষণার পর্যায়ে এখন কোথায় কি চলছে, এবং এই সরিষা আসলে বাংলাদেশের কৃষকের জন্য কতটুকু উপকারী হবে, বাজারে যেই জাতগুলো এখন রয়েছে সেটির পরিপ্রেক্ষিতে আপনার জাতগুলো কতটুকু উপকারী, যদি এই বিষয়টা আমাদের একটু বলেন। বাংলাদেশে একসময় সরিষার তেলই প্রধান ভোজ্য তেল ছিল, যদিও গত 20-30 বছরে এই চিত্রটি অনেকটা পাল্টেছে। আমরা এখন মূলত সয়াবিন তেলের উপরই বেশি নির্ভরশীল হয়েছি। তবু আসার কথা এই যে গত 20 বছরে যেটি কমে গিয়েছিল, ক্রমশ সরিষার চাষ বাংলাদেশে বাড়ছে। এটি একটি আনন্দের দিক। কারণেই আমাদের এতদিন যে প্রচলিত জাতগুলো ছিল সেগুলো কৃষকের উদ্ভাবিত জাত, ফলে এগুলোর ফলন ছিল অনেক কম, এবং কোনো রকম ব্যবস্থাপনা না দেওয়ার কারণে এগুলো আসলে সেই যে পরিমাণ ফলন আশা করে কৃষক সেটি তারা পায় না। এটার উপর ভিত্তি করেই মূলত আমরা আমাদের গবেষণা কার্যক্রমটাকে জোরদার করি। আমাদের লক্ষ্য ছিল সেরকম জাত উদ্ভাবন করা যেটি করলে পরে বছরে 3টি ফসল লাগানো যায়। একদিকে আমন, সরিষা এবং বোরো, এইরকম একটি প্রেক্ষাপটে আমরা আমাদের গবেষণাটা চালাই। এবং অবশ্যই প্রধান লক্ষ্য ছিল যে স্বল্প মেয়াদী সরিষার জাত উদ্ভাবন, নইলে পরে 3টা ফসল করা সম্ভব হয় না। স্বল্প মেয়াদী বলতে আসলে 80 দিনের বেশি নয়, এই ধরনের জাত তৈরি করা, এবং অবশ্যই তার ফলন যেন কৃষকের যে জাত সেই জাতের চেয়ে বেশি হয়। এবং আমরা আমাদের নিরবচ্ছিন্ন কাজের ফলে ইতোমধ্যে 2টা জাত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমরা সাউ সরিষা 1 এবং সাউ সরিষা 2 নামে 2টি জাত উদ্ভাবন করেছি। এছাড়া আমাদের এই মুহূর্তে এবছরও আমরা আরও 2টি জাত অবমুক্তের জন্য আবেদন করব। এটি আমাদের মাঠে সরেজমিনে অন্য অন্য সায়েন্টিস্টরা এবং সিড ব্যবসার সঙ্গে যারা জড়িত তারাও এসে পর্যবেক্ষণ করেছেন যে জাতগুলো ভালো। আমার উদ্ভাবিত 2টি জাতের প্রধান বৈশিষ্ট্য হলো এরা তুলনামূলকভাবে স্বল্প মেয়াদী, 80 থেকে 85 দিনের মধ্যে তাদের ফল মানে তারা পেকে যায় এবং কর্তন করা যায়। আরেকটা হলো প্রচলিত জাতের ফলন যেখানে হেক্টর প্রতি গড়ে 700 কেজি, সেখানে আমার এটার এরকম হেক্টর প্রতি 1.5 টন, অর্থাৎ অলমোস্ট ডাবল হলো এটার ফলন। আরেকটা জিনিস যে এর তেলের যে পার্সেন্টেজ, শতকরা হার, সেটিও প্রচলিত জাতের অপেক্ষা 2-3% বেশি। আমরা এই মুহূর্তে যে গবেষণাটা চালাচ্ছি সরিষার উপরে, সেইটির মূল কারণ হলো আমরা আরও ফলনশীল, উচ্চ ফলনশীল জাত চাই, স্বল্প মেয়াদী জাত চাই, এই 2টাকে একত্রে ব্লেন্ড করতে চাই। আমরা এবার আমাদের মাঠের গবেষণায় দেখেছি যে 80 দিনের মধ্যে পেকে গেছে সেরকম জাত আমাদের হাতে রয়েছে, এবং এদের ফলন 2 টনের কাছাকাছি। ফলে আমরা আশা করছি যে এই ধরনের জাত যদি আমরা অবমুক্ত করতে পারি এবং কৃষকের হাতে যদি এটা পৌঁছায়, তাহলে পরে এটা মানুষ গ্রহণ করবে, এবং আমাদের দেশে যে পরিমাণ তেল আমরা বাইরে থেকে আমদানি করি তার একটা বড় অংশ আমাদের দেশে উৎপাদন করা সম্ভব হবে। স্যার, আমরা বাজারে দেখি যে অনেক রকম কোম্পানি তার সরিষার তেলগুলো বাজারে বিক্রি করছে, তো সেই জায়গাটিতে আসলে তার গুণগত মান বা কোয়ালিটি সম্পন্ন যে সরিষার তেল আমরা চাই,
সেই জায়গাটিতে আসলে কি করা উচিত আপনি বলে মনে করেন? বিষয় হলো যে সরিষার প্রধান সমস্যা যেটি সারা পৃথিবী জুড়ে স্বীকৃত সেটি হলো তার ইরিউসিক অ্যাসিড একটি উপাদান, এবং ইতোমধ্যে পৃথিবীর বহু দেশে জিরো ইরিউসিক অ্যাসিড এরকম জাত কিন্তু উদ্ভাবিত হয়েছে। ফলে কানাডা এবং আমেরিকাতে সরিষা হলো এখন প্রধানতম ভোজ্য তেল, যার নাম হলো ক্যানোলা। যেই সরিষার মধ্যে ইরিউসিক অ্যাসিডের মাত্রা জিরো, তার নাম বলা হচ্ছে ক্যানোলা। সুতরাং এই ক্যানোলা তেল এখন পৃথিবীর নাম্বার 1 তেল। আমরা এই দেশে আমাদের যেসব জিন সম্পদ রয়েছে তার মধ্যে জিরো ইরিউসিক অ্যাসিডের কোনো জিন সম্পদ আমরা খুঁজে পাইনি। আমরা চেষ্টা করছি বাইরে থেকে এসব জাত নিয়ে আসবার এবং আমাদের জাতগুলোর সঙ্গে ক্রস করে প্রচলিত উপায়ে তাদের ইরিউসিক অ্যাসিডের মাত্রা কমিয়ে দিতে। তাহলেই পরে কিন্তু সরিষার খাদ্যগুণ বৃদ্ধি পাবে এবং এটি সর্বজন গৃহীত হবে। এই মুহূর্তে আমাদের যেসব সরিষা বিভিন্ন কোম্পানি বিক্রি করছে, এগুলোর কোয়ালিটি নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা সেইভাবে চালু নেই। কেননা এদের অনেকেরই বিএসটিআই এর যে সংশ্লিষ্ট কমিটি রয়েছে তাদের অনুমোদনও আছে বলে আমার মনে হয় না। ফলে এটির মান ধরে রাখতে হলে ওই কমিটির মাধ্যম দিয়েই তাদেরকে আসতে হবে, তাহলে হয়তো একটা নির্ধারিত মান রক্ষা। স্যার, আমরা আরেকটি বিষয়ে একটু দৃষ্টি দিতে চাই। আমরা জানতে পেরেছি যে আপনার বেশ কিছু বই প্রকাশিত হয়েছে এবং এগুলো কৃষি সম্পর্কিত অনেকগুলো বইয়ের মধ্যে রয়েছে, এবং এইবারের বইমেলাতেও 21শে বইমেলাতেও আপনার বেশ কিছু বই প্রকাশিত হয়েছে, মোড়ক উন্মোচিত হয়েছে। তো এই বইগুলো সম্পর্কে স্যার একটু যদি আমাদের জানান। আমি আসলে আমার প্রথম প্রকাশিত বই 91 সনে, এবং সেটি বাংলা একাডেমি থেকে বিষয়ভিত্তিক একটি বই আমি লিখি, সেটি উদ্ভিদ প্রজনন। এবং বলে রাখি যে বাংলাদেশে এটি একমাত্র বই যেটি এই বিষয়ের উপর রচিত হয়েছে। আমি এছাড়াও বিভিন্ন বিষয়ভিত্তিক, বিশেষ করে ফসলের জাত নিয়ে কিংবা জিএম ফসল নিয়ে কিংবা জীব প্রযুক্তি নিয়ে, এগুলো নিয়ে নিরন্তর লিখবার চেষ্টা করেছি, এবং তারই ফলশ্রুতিতে বাংলা একাডেমি থেকে আমার প্রকাশিত বইয়ের সংখ্যা 4। আমরা খাদ্যে যথেষ্ট উন্নতি সাধন করেছি, উৎপাদনে আরও করতে হবে। পাশাপাশি আমাদের পুষ্টির বিষয়টি অত্যন্ত জরুরি একটি বিষয়। সে কারণে আমি ফসল, খাদ্য ও পুষ্টি ভাবনা নামে আমি আরেকটি বই এইবার 21শের মেলায় উন্মোচিত হয়েছে। কারণ আমার মনে হয়েছে যে আমরা অল্প পয়সাতেও কিন্তু পুষ্টি সমৃদ্ধ খাদ্য গ্রহণ করতে পারি যদি পুষ্টি জ্ঞান আমাদের থাকে। এইটি প্রায়শই আমাদের ঘাটতি রয়েছে এই চিন্তাটার। সে কারণে কৃষিবিদ হিসেবে আমার কাছে মনে হয়েছে যে যেহেতু ফসল এবং খাদ্যের সকল উপাদান আমরা তৈরি করি, ফলে আমাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি কি এই পুষ্টি নিয়ে, সেইটি আমি এখানে তুলে ধরবার চেষ্টা। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে শেরেবাংলা হল, নবাব সিরাজউদ্দৌলা হল এবং কবি কাজী নজরুল ইসলাম হল ছাত্রদের আবাসনের জন্য, এবং ফজিলাতুন্নেসা মুজিব হল ও কৃষক রত্ন শেখ হাসিনা হল ছাত্রীদের জন্য আধুনিক সুযোগ সুবিধা সম্মিলিত আবাসিক হল। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে কৃষি অনুষদ, এগ্রি বিজনেস ম্যানেজমেন্ট, অ্যানিম্যাল সায়েন্স ও ভেটেরিনারি মেডিসিন নামে 3টি অনুষদের অধীনে 30টি বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে 2832 জন ছাত্রছাত্রী অধ্যয়নরত। দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণের নিমিত্তে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যানিম্যাল সায়েন্স ও ভেটেরিনারি মেডিসিন বিভাগের অধীনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও গবেষণা অত্যন্ত সময়োপযোগী। বর্তমানে পোলট্রি ব্যবসায়ী যারা এবং যারা গরু নিয়ে কাজ করছে, যারা গরুর খামারি এবং যারা কৃষক আছেন, তারা এই গরু রাখতে চাচ্ছেন না, তারা লাভের পরিমাণটি কম দেখছেন। তো এই দুটি বিষয় সম্পর্কে স্যার আপনি আসলে কি বলবেন? দেখুন, আমাদের পোলট্রি শিল্পটা আমাদের গার্মেন্টসের মতোই অবস্থানে ছিল। তো গত 10 বছরে যে সারা ওয়ার্ল্ডে, যে বিশেষ করে সাউথ এশিয়া বার্ড ফ্লু আসার পরে আমাদের খামারিরা আতঙ্কিত হয়ে পড়ে, এবং এটা যতটুকু আতঙ্ক ততটুকু মিডিয়াতেও আসলে এগুলো বেশি হাইলাইট হওয়ার কারণে আরও আতঙ্কিত হয়। বাংলাদেশ সরকার এবং আমাদের সংশ্লিষ্ট যে বিভাগ ডিএলএস, এই ব্যাপারে তারা পদক্ষেপ নেয়, কিন্তু পোলট্রির খাবারটা, এটার দামটা খুব বেশি,
এবং কারণ কি 50-50 খাবার, মানুষের খাবারের যে খাবার খাই, পোলট্রি 50% সেই খাবার খায়। সেই কারণে বিশ্ব বাজারে যদি গম ভুট্টার দাম বাড়ে, অটোমেটিক পোলট্রি এটা আমাদের যে কৃষকের বাচ্চা উৎপাদন থেকে বাজারজাত করা, মার্কেটিং চ্যানেলটা আধুনিক না। এখানে যে কৃষক উৎপাদন করে তার থেকে বেশি লাভ পায় যে রিটেল প্রাইস, যে ড্রেসিং করে ব্রয়লার বিক্রি করে। গরু চাষিরা দেখেন আমাদের দেশি গরু যেগুলা, এগুলা তো আসলে কমার্শিয়াল না, এগুলা আমাদের ইনহেরিটেন্স ক্যারেক্টার অনুযায়ী আমার দাদা দাদিরা, বাপ মায়েরা গ্রামগঞ্জে দিয়ে একটা গরু রাখে, কিন্তু এটা সাবসিডিয়ারি ইনকাম। বাট when we think about commercial sense, then we must practice cross animal that is Holstein Friesian cross অথবা জার্সি ক্রস। সেক্ষেত্রে আমাদের খামার করতে হবে যে শঙ্কর গাভী দ্বারা, দেশি গরু দিয়ে দুইটা করা যাবে না। তো এইদিকে আমাদের যে বেকার যুবক যারা, যুব মহিলা, যে সারা বাংলাদেশে যে ইয়ুথ মিনিস্ট্রি যে ট্রেনিং প্রোগ্রাম চালু আছে, সেগুলোর থেকে একটু প্রশিক্ষণ নিয়ে করতে হবে। প্রশিক্ষণ না নিয়ে যেন কেউ এখানে হাত না দেয়, তাহলে আমার সেক্টরের বদনাম হবে এবং এটা ফেলিউর কেউ যেন না দেখে। বাংলাদেশের মৎস্য সম্পদ, বিশেষ করে দেশি প্রজাতির বিভিন্ন মাছ সংরক্ষণ ও চাষের উপর গবেষণার কার্যক্রম নিবিড়ভাবে পরিচালিত হচ্ছে সংশ্লিষ্ট শিক্ষক ও বিভাগের মাধ্যমে। দিন দিন দেশ থেকে আসলে দেশি মাছগুলো হারিয়ে যাচ্ছে, তো এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? যে আসলে আমাদের এখন দেশি মাছ, আগে নদী নালা খাল বিলে অনেক রকম দেশি প্রজাতির মাছ পাওয়া যেত। এখন বিভিন্ন জলজ দূষণের কারণে হোক বা পলি মাটিতে জলাশয় ভরাট করে হোক বা মানুষের কর্মকাণ্ডের কারণে হোক, এগুলো আর সেই জলাশয়গুলো ভরাট হয়ে যাচ্ছে এবং এইসব এছাড়া বিভিন্ন দূষণের কারণে মাছ এখন আর দেশি মাছগুলো পাওয়া যাচ্ছে না, হারিয়ে যাচ্ছে। কিন্তু এই মাছগুলোকে আসলে আমাদের আবার ফিরিয়ে আনা প্রয়োজন এবং এই কারণে দেশি মাছগুলো যাতে ফিরে আসে, এই জন্য আমাদেরকে জলাশয়গুলোকে পুনরায় খনন করে কিংবা সেগুলোকে আমরা কনজার্ভ করে কিংবা জলাশয়গুলোতে আমরা অভয়াশ্রম তৈরি করে দেশি মাছের প্রজাতি বাড়ানো দরকার। সে সাথে আরেকটি করা যেতে পারে, মেনলি আমাদের দেশে দেশি মাছের মধ্যে রুই, কাতলা, মৃগেল এগুলো চাষ করা হয়, কিন্তু আমাদের যেসব ছোট মাছগুলো আছে, অন্যান্য ছোট মাছ, পুঁটি, তারপরে মলা, তারপর টাকি, কই, এগুলো বিভিন্ন ধরনের মাছগুলো আছে, এগুলোকে যদি আমরা চাষের প্রযুক্তি উদ্ভাবন করতে পারি, তাহলে কিন্তু মানুষ তার দেশি মাছের স্বাদ আবার ফিরে পাবে। এবং সেই ক্ষেত্রে আমাদের কিছু কিছু উদ্যোগ সরকারি পর্যায়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে এবং ইভেন কিছু বেসরকারি অর্গানাইজেশন আছে, যেমন ওয়ার্ল্ড ফিশ, তারাও মলা মাছের চাষ শুরু করেছে। তো আমরা এরকম দেশি প্রজাতিগুলোকে চাষের মাধ্যমে আমরা হারিয়ে যাওয়া থেকে হয়তো রোধ করতে পারি এবং আমরা আমাদের দৈনিক খাদ্য তালিকায় আবার মাছগুলোকে ফিরে পেতে পারি। দেশের উৎপাদিত কৃষি পণ্যের সঠিক বিপণন ও বাণিজ্যিকরণের জন্য, বিশেষ করে প্রান্তিক পর্যায়ে কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরণের লক্ষ্যে এবং দারিদ্র্য বিমোচনের জন্য এগ্রি বিজনেস ম্যানেজমেন্ট অনুষদ নিরলস গবেষণা কার্যক্রম পরিচালনা করে আসছে। স্যার, এগ্রি বিজনেস ফ্যাকাল্টিটি আমি যতটুকু বুঝি যে এটি একেবারেই নতুন একটি ধারণা নিয়ে এটি শুরু হয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। এবং আপনার কাছে জানতে চাই যে আমরা যদি আমাদের দেশের দারিদ্র্যপীড়িত মানুষের অবস্থার উন্নয়ন করতে চাই, তাহলে আমাদের কি করা উচিত? এবং আপনি জানেন যে আমাদের প্রান্তিক কৃষক যারা মাঠে কাজ করছে, তারা কিন্তু লাভবান হচ্ছে খুবই কম। মধ্যস্বত্বভোগী যারা আছে, তারা কিন্তু লাভের বেশিরভাগ অংশ নিয়ে যাচ্ছে। তো আমরা যদি আমাদের এই দারিদ্র্যপীড়িত মানুষ এবং এই প্রান্তিক কৃষকদের অবস্থার উন্নতি ঘটাতে চাই, তাহলে আমাদের কি করা উচিত বলে আপনি মনে করেন? ইতিমধ্যে খুবই আলোচিত বিষয়, যেটা হলো এবার কৃষকরা ন্যায্য আলুর দাম পাচ্ছে না এবং এই বিষয়ে আমরা খুবই শঙ্কিত। কিন্তু এই ক্ষেত্রে আমাদের যদি বিপণন ব্যবস্থা শক্তিশালী করতে পারি, তার সাথে সাথে আমাদের প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থা যদি শক্তিশালী করতে পারি, তাহলে কৃষকরা, প্রান্তিক কৃষক যারা মাঠে খেটে জমিতে তাদের ঘাম ঝরিয়ে ফসল উৎপাদন করছে, তারা আরও লাভবান হবে এবং দেশকে অর্থনৈতিক দিকে এগিয়ে নিয়ে যাবে এবং শক্ত অর্থনীতির, কৃষির একটা শক্ত ভিত তৈরি করতে তারা সহযোগিতা করবে। জন্মলগ্ন থেকেই এই প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্রছাত্রী দেশের বিভিন্ন উন্নয়নে অগ্রগণ্য ভূমিকা পালন করছে। কৃষির বিভিন্ন ক্ষেত্র নিয়ে গবেষণা ও কৃষকদের তথা বাংলাদেশের কৃষি উন্নয়নই শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে একটি কৃষি শিক্ষা প্রতিষ্ঠান শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে
পরিচয় করিয়ে দিতে চেয়েছি, যেটি ঢাকার বুকে অবস্থিত হলেও এখানে প্রচুর গবেষণা হচ্ছে এবং এখানকার গবেষণা লব্ধ যে ফল সেটি আসলে কৃষক পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা এই বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে যদি আমাদের কৃষক ভাইরা যদি কিঞ্চিত উপকৃত হন তাহলেই কিন্তু আমাদের অনুষ্ঠান সার্থক। এই শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আসলে অনেক বিভাগ রয়েছে, অনেক প্রচুর গবেষণা হচ্ছে। আমরা আমাদের সময়ের স্বল্পতার কারণে সবাই বা অনেকের গবেষণা প্লট দেখাতে পারিনি, সেজন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আর যাদের সহযোগিতায় আমাদের আজকের এই অনুষ্ঠানটি আমরা এই পর্যায়ে নিয়ে আসতে পেরেছি তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। কৃষক ভাইরা, আপনারা আপনাদের হাতের কাছেই কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের স্থানীয় যে কৃষি অফিস আছে সেটি কিন্তু পাবেন এবং আপনারা চাইলেই সেখানে গিয়ে আপনাদের কৃষি ফসল সম্পর্কিত যে কোনো সমস্যার কিন্তু সমাধান পেতে পারেন। আর দর্শক, আমাদের এই অনুষ্ঠান সম্পর্কিত কোনো প্রশ্ন, মতামত বা পরামর্শ থাকলে যোগাযোগ করুন এই ঠিকানায়। চিঠি লিখতে পারেন এই ঠিকানায়। প্রযোজক কৃষি ও জীবন, বৈশাখী মিডিয়া লিমিটেড, 32 মহাখালী বাণিজ্যিক এলাকা, ঢাকা 1212। আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল আইডি krishiojibon@boishaki.tv। আপনারা ফেসবুকের মাধ্যমে আমাদের সাথে যোগ দিতে পারেন। আমাদের ফেসবুক আইডি www.facebook.com/boishakitv কৃষি ও জীবন। দর্শক, আজকে বিদায় নিচ্ছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।